হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? আজ তোমাদেরকে জাপানের এমন এক অবিশ্বাস্য আর রুদ্ধশ্বাস গল্প শোনাবো যেটা শুনলে গায়ে একদম কাঁটা দিয়ে উঠবে। গল্পে শুরু হয় জাপানের শিনওমোরি স্টেশন থেকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম ফাস্ট বুলেট ট্রেন হায়াবুসা 60। ছাড়ার ঠিক আগ মুহূর্তে ভেতরটা যাত্রীদের ভিড়ে গিজগিজ করছে। একদল স্কুল পড়ুয়া ছেলে মেয়ে যাচ্ছে শিক্ষা সফরে। তাদের হাসি খুশি আর হুল্লোড়ে পুরো বগিটাই যেন জীবন্ত হয়ে উঠেছে। এই ট্রেনে সব দায়িত্ব সামলাচ্ছেন তাকাইচি-সান। খুবই পাকা আর দায়িত্ববান একজন মানুষ, বলতে পারেন ট্রেনের প্রধান কন্ডাক্টর। তাকে সাহায্য করার জন্য সাথে আছে অ্যাসিস্ট্যান্ট ফুজি। দুজনে মিলে নিশ্চিত করছেন কারো যেন কোনো অসুবিধে না হয়। শুধু সাধারণ মানুষই নয়, ট্রেনে আছেন দেশের বড় বড় নেতা, মন্ত্রী, নামকরা লেখক, আরও কত লোক। আর এই যে হাইটেক শিনকানসেন ট্রেনগুলো দেখছেন, এগুলো কন্ট্রোল করা হয় জাপানের রেলওয়ে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে, যেখানে বসে প্রতিটা সেকেন্ডের উপর কড়া নজর রাখা হয়। ঘড়ির কাঁটা বিকেল 3:17 ছুতেই হায়াবুসা 60 স্টেশন ছেড়ে দিল, একেবারে ঝড়ের গতিতে। কিন্তু কে জানতো এই শান্ত আর আরামদায়ক যাত্রাটা একটু পরেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যাবে। ট্রেন ছাড়ার কয়েক মুহূর্ত পরেই পূর্ব জাপান রেলওয়ের হেডকোয়ার্টারে একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা বরফ শীতল আবেগহীন গলা। হায়াবুসা 60 ট্রেনে নাকি বোমা রাখা আছে। যদি ট্রেনটার স্পিড ঘন্টায় 100 কিলোমিটারের নিচে নামে, তাহলে বোমাটা সাথে সাথেই ফেটে যাবে। কন্ট্রোল রুমের অফিসাররা প্রথমে ভাবলেন এটা নির্ঘাত কোনো ফাজলামি, কিন্তু ফোনের ওই লোকটা যেন তাদের মনের কথা পড়ে ফেলল। সে বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, একটা স্যাম্পল দেখে নাও। কাছেই একটা মালগাড়িতে বোমা রেখেছি। ওটার স্পিড ঘন্টায় 5 কিলোমিটারের নিচে নামলেই ব্লাস্ট হবে। আর ঠিক তাই হলো। কন্ট্রোল রুমের মনিটরে সবাই দেখলো মালগাড়িটার গতি 5 কিলোমিটারের নিচে নামার সাথে সাথেই এক প্রচণ্ড বিস্ফোরণে সেটা টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হেডকোয়ার্টারে উপস্থিত প্রত্যেকের বুকের ভেতরটা যেন ধ্যাত করে উঠল। খবরটা গেল পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার ইয়োশিমুরার কাছে। এই ভয়ানক অবস্থা দেখে তিনি বুঝে গেলেন এটা কোনো ফাঁকা হুমকি নয়। সাথে সাথে তিনি শিনকানসেনের মূল কমান্ড সেন্টারের কমান্ডার কাসাগিকে ফোন করে বললেন কোনো অবস্থাতেই যেন হায়াবুসা 60 এর স্পিড ঘন্টায় 100 কিলোমিটারের নিচে না নামে। আমি এক্ষুনি আসছি। কাসাগি নিয়ম অনুযায়ী পরের স্টেশনের ট্রেন থামানোর কথা ভাবলেও এখন থেকে সেই সিদ্ধান্ত বাতিল করতে হলো। তিনি সঙ্গে সঙ্গে হায়াবুসার লাইনে থাকা বাকি সব ট্রেন খালি করার অর্ডার দিলেন। ওদিকে সেই সন্ত্রাসী এবার সরাসরি ফোন করলো ট্রেনের চালক মাসুমোর কাছে। হুমকি দিয়ে বলল, ট্রেনের অটোমেটিক ব্রেক সিস্টেম এখনই বন্ধ করো, আর পরের স্টেশনটা না থেমে ঘন্টায় 120 কিলোমিটার স্পিডে পার হবে। বেচারা মাসুমো ভয়ে ভয়ে তাই করলো। এরই মধ্যে প্রধান কন্ডাক্টর তাকাইচিকেও সবটা জানানো হলো। তিনি পরিস্থিতি সামলাতে যাত্রীদের বললেন, একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের ট্রেনটা পরের স্টেশনে থামতে পারছে না। আপনাদের অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। এদিকে কন্ট্রোল সেন্টারে ইয়োশিমুরার সাথে পুলিশের বড় বড় অফিসাররাও এসে হাজির। ট্রেনটা তখন তার প্রথম স্টেশন পার করার মুখে। রেলওয়ে কর্মীরা ঝড়ের বেগে পুরো স্টেশন খালি করে দিল। আর দেখতে দেখতে হায়াবুসা 60 ঘন্টায় 100 কিলোমিটার গতিতে স্টেশনটা না থেমেই বেরিয়ে গেল। কিন্তু বিপদ তো সবে শুরু। বোমা রাখা লোকটা আবার ফোন করলো। এবার সে তার আসল মতলব জানালো। বলল, বোমাগুলো ডিফিউজ করতে চাও? তাহলে আমার অ্যাকাউন্টে 100 বিলিয়ন ইয়েন পাঠাতে হবে। আর এই টাকাটা তোমরা জোগাড় করবে জাপানের প্রত্যেকটা মানুষের কাছ থেকে 1000 ইয়েন করে নিয়ে। এই খবর পেয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সাসাকি ছুটে এলেন কন্ট্রোল রুমে। তিনি এসে কঠিন গলায় বললেন, আমরা কোনো সন্ত্রাসীর হুমকির কাছে মাথা নোয়াবো না। তোমরা বরং ট্রেনের সব যাত্রীকে সত্যিটা জানিয়ে দাও। এখন থেকে সব সিদ্ধান্ত সরকার নেবে। তার আদেশ শুনে তাকাইচি বুকে পাথর চেপে যাত্রীদের বোমা আর মুক্তিপণের পুরো কথাটা খুলে বললেন। এই ঘোষণা শোনার সাথে সাথে ট্রেনের ভেতর যেন একটা নরক নেমে এলো। একটু আগে যারা হাসি মুখে গল্প করছিল, তারা এখন ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁপতে শুরু করলো। যাত্রীরা রাগে ফেটে পড়ল আর তাকাইচি আর ফুজিকেই দোষ দিতে লাগলো। এই সুযোগে এক দুর্নীতিবাজ রাজনীতিবিদ নিজেকে হিরো সাজাতে এগিয়ে এলেও ক্ষুব্ধ জনতা তাকেও বেইজ্জত করে থামিয়ে দেয়। ওদিকে সরকারের পক্ষ থেকে মিডিয়াকে জানিয়ে দেওয়া হলো তারা কোনোভাবেই সন্ত্রাসীদের দাবি মানবে না। এই খবর শুনে সেই সন্ত্রাসী আরও ক্ষেপে গেল। সে নিজেই বোমা আর মুক্তিপণের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। ভিডিওটা ভাইরাল হতেই দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই কন্ট্রোল সেন্টারে আরও একটা বাজ পড়ার মতো খবর এলো। হায়াবুসা 60 যে লাইনে যাচ্ছে তার কিছুটা সামনেই আরেকটা ট্রেন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, আর পাশের লাইন দিয়েও অন্য একটা ট্রেন দ্রুতগতিতে ছুটে আসছে। এর মানে দাঁড়ায় হায়াবুসার সামনে এগোনোর আর কোনো রাস্তাই খোলা নেই। কাসাগি এক মুহূর্ত নষ্ট না করে একটা অসম্ভব সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন
হায়াবুসা 60কে ওই বিকল ট্রেনটার পাশ কাটিয়ে অন্য লাইনে পাঠিয়ে দেবেন। কিন্তু এই কাজটা করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কাসাগির নির্দেশে হায়াবুসার গতি নামিয়ে আনা হলো ঘন্টায় 105 কিলোমিটারে, আর উল্টো দিক থেকে আসা ট্রেনটার গতি বাড়িয়ে করা হলো 320 কিলোমিটার। কিন্তু হিসেবে দেখা গেল তারপরেও ধাক্কা লাগবেই। তখন কাসাগি শেষ মুহূর্তে চিৎকার করে নির্দেশ দিলেন, হায়াবুসার গতি 120-এ নামাও। চালক ভুল করে গতিটা এক মুহূর্তের জন্য 101-এ নামিয়ে আনে। আর হয়তো 1 সেকেন্ডের ভুলই সেদিন যাত্রীদের বাঁচিয়ে দিয়েছিল। দুটো ট্রেনের মধ্যে হালকা ঘষা লাগলেও একটা বিশাল অ্যাক্সিডেন্ট এড়ানো গেল। এই ঘটনার পর ট্রেনের ভেতর থাকা মিসু নামের এক বিখ্যাত লেখিকা নিজেকে লাইমলাইটে আনার সুযোগ পেয়ে গেলেন। তিনি একটা ওয়েবসাইট খুলে দেশের মানুষের কাছে টাকা দেওয়ার জন্য আবেদন জানালেন। ভয়ে ভয়ে মানুষ টাকা দিতেও শুরু করলো। তখনই তদন্তকারী দল একটা পুরনো ফাইল খুঁজে পেল। 1975 সালেও ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল, তবে সেবারের মুক্তিপণের চেয়ে এবারের দাবি ছিল প্রায় 70 গুণ বেশি। অন্যদিকে ট্রেনের ভেতরে একদল ছেলে এমন একজনকে খুঁজে পায় যার ভুলের জন্য কিছুদিন আগে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় 8 জন মানুষ মারা গিয়েছিল। ছেলেগুলো তাকে সবার সামনে ক্ষমা চাইতে বললে লোকটা রেগে গিয়ে মারামারি শুরু করে দেয়। এই হট্টগোলের মধ্যে একটা মেয়ে ভয়ে ট্রেনের ইমার্জেন্সি স্টপ বাটন টিপে দেয়। তাকাইচি এসে আহত লোকটার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিন। মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, যাকে সবাই ঘৃণা করে তাকে বাঁচিয়ে আপনার কেমন লাগছে? তাকাইচি শান্তভাবে উত্তর দেন, এই ট্রেনের প্রত্যেকটা যাত্রীকে বাঁচানো আমার দায়িত্ব, আর এটা আমার দায়িত্ব না হলেও আমি এটাই করতাম। এবার কন্ট্রোল সেন্টারে আরও একটা দুঃসাহসিক প্ল্যান তৈরি করা হলো। তারা ঠিক করলো একটা উদ্ধারকারী ট্রেনকে হায়াবুসার ঠিক পেছনে নিয়ে এসে জুড়ে দেওয়া হবে, আর তারপর সব যাত্রীকে ওই নতুন ট্রেনে নামিয়ে আনা হবে। কিন্তু ভাবুন তো একবার, এই পুরো কাজটা করতে হবে ঘন্টায় 120 কিলোমিটার স্পিডে। প্ল্যান মতো কাজ শুরু হলো। তাকাইচি একজন ইলেকট্রিশিয়ান যাত্রীর সাহায্যে ট্রেনের শেষ 2টা বগি আলাদা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যেই মুহূর্তে তারা পেছনের বগি দুটো আলাদা করলো, সেগুলোর গতি কমে আসতেই এক প্রচণ্ড বিস্ফোরণে সেগুলো উড়ে গেল। এই ঘটনায় সবাই বুঝলো ট্রেনের প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা বোমা লাগানো আছে। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেনটা হায়াবুসার পেছনে এসে জুড়ে গেছে। ইঞ্জিনিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে দুটো ট্রেনের মাঝে একটা অস্থায়ী প্ল্যাটফর্ম বানালো। এরপর একে একে যাত্রীদের উদ্ধার করা শুরু হলো। কিন্তু তখনই জানা গেল সেই হেলিকপ্টার চালক, 2টা ছেলে এবং স্কুল শিক্ষিকার মেয়ে ইউসুকি এখনও পুরনো ট্রেনেই রয়ে গেছে। তাদের আনতে গিয়ে শিক্ষিকা, সেই রাজনীতিবিদ আর লেখিকাও আবার বোমায় ভরা ট্রেনে ফিরে গেলেন। কিন্তু হঠাৎ করেই হায়াবুসা ট্রেনের গতি কমতে শুরু করলো। ইমার্জেন্সি ব্রেক সিস্টেমের সমস্যা হয়েছে। গতি কমার কারণে হায়াবুসা আর উদ্ধারকারী ট্রেনের মধ্যে ধাক্কা লেগে গেল। এই ধাক্কায় ফুজি মারাত্মকভাবে আহত হলো, আর বোমাসহ মোট 9 জন মানুষ পুরনো ট্রেনেই আটকা পড়ল। কন্ট্রোল সেন্টারের কাছে তাদের বাঁচানোর আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সামনে এলো। শিক্ষিকার মেয়ে ইউসুকি তার বাবাকে ফোন করলো। জানা গেল তার বাবা হলেন সেই পুলিশ অফিসার যিনি 1975 সালে সন্ত্রাসীকে ধরেছিলেন। কিন্তু ইউসুকি তার বাবাকে বলল, তুমি ওকে মারোনি, ও আত্মহত্যা করেছিল, তুমি ওর মৃত্যুর ক্রেডিট চুরি করেছ। এই বলে সে ফোন কেটে দিল, আর সাথে সাথেই তার বাবার বাড়িতে রাখা একটা বোমা ফেটে গেল। এবার ইউসুকি কন্ট্রোল সেন্টারে ফোন করে নিজের আসল পরিচয় দিল। সে বলল, এই বোমাগুলোর আসল রিমোট কন্ট্রোল আমার হার্টবিট। আমার বুকে একটা মনিটর লাগানো আছে। যদি আমার হার্টবিট বন্ধ হয়ে যায় তাহলে সব বোম নিষ্ক্রিয় হয়ে যাবে। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমাকে খুন করতে হবে। পুলিশ জানতে পারল এই কাজে তাকে সাহায্য করেছে 1975 সালে সেই সন্ত্রাসীরই ছেলে। ট্রেনের ভেতর তখন এক হৃদয় বিদারক দৃশ্য। তাকাইচি ইউসুকিকে মারতে গিয়েও পারলেন না। তার ভেতরের মানুষটা তাকে আটকে দিল। সে কান্নায় ভেঙে পড়ে ইউসুকিকে জড়িয়ে ধরল। ইউসুকিও কেঁদে ফেলল। জানালো তার বাবা ছোটবেলায় তার উপর কেমন অত্যাচার করত। ঠিক সেই মুহূর্তে যখন সব আশা প্রায় শেষ, পুলিশ সেই সন্ত্রাসী ছেলের কাছ থেকে জানতে পারল ট্রেনের 7 আর 8 নম্বর বগিতে কোনো বোমা নেই। এই খবর পেয়ে কাসাগি শেষ একটা উপায় বের করলেন। তারা ঠিক করলেন একটা সুইচিং পয়েন্টে লাইনের ডিজিটাল আর ম্যানুয়াল সুইচ একসাথে ব্যবহার করে বোমা ছাড়া বগি দুটোকে আলাদা করে দেবেন। জাপানের প্রধানমন্ত্রী শেষবারের মতো ট্রেনের যাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই ঝুঁকি নিতে রাজি? সবাই একসাথে হ্যাঁ বলল। ট্রেনের ভেতরে তাকাইচি আর বাকিরা কুশনগদি দিয়ে নিজেদেরকে বেঁধে ফেলল। কাসাগি কন্ট্রোল সেন্টার থেকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে 2টা সুইচ চালু করা হলো। ট্রেনটা লাইনচ্যুত হওয়ার সাথে সাথেই
সামনের বোমা ভর্তি বগিগুলো এক ভয়াবহ বিস্ফোরণে জ্বলে উঠল, আর পেছনে দুটো বগি সবকিছু ভাঙতে ভাঙতে কিছুটা দূরে গিয়ে থেমে গেল। উদ্ধারকারী দল ছুটে গেল। বাইরে সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে। আর তারপরে খবর এলো ভেতরে সবাই জীবিত। পুরো কন্ট্রোল সেন্টারে আনন্দের ঢেউ খেলে গেল। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। ফুজিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ অফিসার ইউসুগিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো আফসোস হচ্ছে? ইউসুগি বলল, না, এই পৃথিবীটা একটা আস্ত মিথ্যে ভরা আর নোংরা জায়গা। তখন পুলিশ অফিসার ইউসুগিকে দেখালেন যে এই মিথ্যে আর নোংরা পৃথিবীর মানুষই তাদের বাঁচাতে 100 বিলিয়ন ইয়েন দান করে ফেলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ গল্পটা? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।